দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় শোকের শক্তি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, রাজনীতিবিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী। উপস্থিত আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এবং উপস্থিত আছেন অধ্যাপক মেজবা কামাল, চেয়ারপারসন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ RDC। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা প্রধান শিরোনামগুলো দেখে আসি। ভিসা জটিলতায় যাত্রা অনিশ্চিত 40,000 হজ যাত্রী, জানালেন বিমানমন্ত্রী। মঙ্গলবারও 5টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ক্ষোভ। বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে গেলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতো। ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 75-এর ষড়যন্ত্রে মোশতাকের সঙ্গে জড়িত ছিল জিয়া, পরবর্তীতে ক্ষমতায় বসায় পাকিস্তানি দোসরদের। শোকাবহ আগস্টের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। 10 ঘন্টার অস্ত্রোপচারে সফলভাবে আলাদা হল কোমর জোড়া লাগা গাইবান্ধার 2 শিশু। পরিপূর্ণ সুস্থতার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা। এবং বগুড়ার আতঙ্কের নাম তুফান, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চালাত অপকর্ম, বিচারের দাবিতে শহর জুড়ে বিক্ষোভ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা শোকের শক্তি আজকের এই আলোচনার ট্যাগলাইন যদি বলা হয় সেটা দিয়েছি। মূলত আজকে আগস্ট জুড়ে যে শোকের মাস পালিত হচ্ছে সেটাকে সামনে রেখেই আমরা আজকের সেই আলোচনার বিষয়টি নির্ধারণ করেছি। তো আমরা প্রথমেই হেডলাইনেও বলেছি যে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন এবং বক্তব্য দিয়েছেন। সেটা সূত্র ধরেই আমি অধ্যাপক ডক্টর আবু সাইদ আপনার কাছে যেতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে 75-এর ষড়যন্ত্রে মোশতাকের সঙ্গে জড়িত ছিল জিয়া, পরবর্তীতে ক্ষমতায় বসায় পাকিস্তানি দোসরদেরকে তিনি ক্ষমতায় বসান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আপনি এ বিষয়ে গবেষণাও করেন, তো এ বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। সার্বিক অবস্থা বিবেচনায় তৎকালীন সময়ে এই কথাটা কেউ বিশ্বাস করেনি, কিন্তু যতই দিন যাচ্ছে তখনই সেই অন্ধকার ষড়যন্ত্র দিকগুলো পরিস্ফুট হচ্ছে। বিশেষ করে 77 সনে কর্নেল ফারুক খুনি, তার একটা ইন্টারভিউতে প্রথমে জানা গেল যে জিয়া রহমান এই খুনের সঙ্গে জড়িত ছিল, এবং জিয়া রহমানের সঙ্গে আলাপ করেই রশিদ বললেন আমরা এই ঘটনা ঘটিয়েছি। তারপর থেকেই অনুসন্ধান করে দেখা গেছে যে জিয়া রহমান এইসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, এবং তদন্তন DGFI রিপোর্ট বলেন, পরবর্তীকালে সেনাপ্রধানের বক্তব্য বলেন, এবং অন্যান্য খালেদ মোশাররফ থেকে আরম্ভ করে সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করেছিল যে কর্নেল রশিদ ফারুক খুনি চক্র তাদেরকে মূলত সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি হিসাবে জিয়া রহমান এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন, এটা নতুন কথা নয় এবং এটা বিতর্কের কথাও নয়, এটা সত্য কথা। তবে আমি একটা বিষয় জানতে চাব ওনাদের কাছেই। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি। তাহলে জিয়া রহমানকে বঙ্গবন্ধু হত্যার মরণোত্তর বিচার করা হলো না কেন? মরণোত্তর বিচার হয় কিনা তা যখন জানি না আমি, এবং হলে কেন করা হয়নি, এ প্রশ্ন কিন্তু আমার থাকবে। যদি করা যায় তাহলে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ধরেই আমি কিন্তু বলতে চাই তাহলে মরণোত্তর বিচার করা উচিত। এবং বহু এভিডেন্স পাওয়া যাবে এখন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, বহু জায়গার থেকে বহু তথ্য এখন পাওয়া যাচ্ছে যে জিয়া রহমান বহু পূর্ব থেকে এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এমনকি ৭০ নির্বাচনেও
যাতে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করে, তখন তিনি পাকিস্তান সামরিক বাহিনীর এজেন্ট হিসাবে মৌলানা ভাসানী যাতে নির্বাচনে অংশগ্রহণ করে, উনি দিনাজপুরে গিয়ে মৌলানা ভাসানীকে অ্যাপ্রোচ করেছিলেন এবং অল লজিস্টিক সাপোর্ট দেবেন এটাও বলেছিলেন। পরবর্তীকালে যে কোনো কারণে মৌলানা ভাসানী বলেছিলেন এরপর যদি উড্ড না হয় তাহলে আমার দল নির্বাচনে যাবে না। তাহলে জিয়া রহমান এই কাজগুলো কেন করেছিলেন, এটা একটা গেল। বঙ্গবন্ধু হত্যার পরে যতগুলো কাজ করলো জিয়া রহমান করেছেন সবগুলো পাকিস্তানিদের কাজ। একটাও স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত ঘটনাবলী কিংবা নীতিমালা কিংবা তার সাথে সাথে মৌলিক নীতি সেগুলোকে নস্যাৎ করে দিলেন, সংবিধান লণ্ডভণ্ড করে দিলেন, ধর্মনিরপেক্ষতা তুলে দিলেন, ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার 38 যে প্রোভাইজ আছে সেটাও তুলে দিলেন, দিয়ে তাদের নিয়ে আসলেন, পাকিস্তানপন্থীদের নিয়ে আসলেন, তাদের ক্ষমতায় বসালেন, খুনিদের ক্ষমতায় বসালেন, তাদের চাকরি দিলেন। এবং আরও একটা বিষয় আমি বলি, দেশ স্বাধীন হওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংক বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। দেখা করে একটা কথা বলেছিলেন কি, যে পাকিস্তানে যত ঋণ দেওয়া হয়েছে সেই ঋণের 50% বাংলাদেশ বহন করতে হবে, দায় দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধু বলেছেন ন, আমার দেশে যতটুক ব্যবহৃত হয়েছে তার থেকে যে ভ্যালুয়েড হয়েছে সেটুকু আমি দিতে পারবো, তার বাইরে আমি দিতে পারবো না। এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন এটা পেরাপেরি করতেছিলাম, বঙ্গবন্ধু এক কথা বলে দিয়েছিলেন যে জেন্টলম্যান ইউ মে গো, তোমাদের ঋণটির আমি চাই না, আমি না খেয়ে মারবো, তবুও তোমাদের এইভাবে অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং ঋণ নেব না। এই যে বিরাট ব্যাপার, পরবর্তীকালে আবার ঠিক এক বছরেই আমার এই বিষয়টা শোনা আমার হলো ডক্টর মোশাররফ সাহেব, উনি আমার শিক্ষক ছিলেন ইকোনমিক্সের, উনি প্ল্যানিং কমিশনে ছিলেন। প্ল্যানিং কমিশন সেই সময় প্রধান ছিলেন নুরুল ইসলাম সাহেব, ওনারা রেহমান সোহান সাহেব ছিলেন। রেহমান সোহান সাহেব পরবর্তীকালে বই লিখেছেন, তার ভিতরে এ সম্পর্কে ইঙ্গিত আছে। সে যাই হোক, ওনারা হতাশ হয়ে গেলেন যে অর্থ নাই, বৈদেশিক মুদ্রা নাই, কোনো কিছুই নাই, যেখানে সাহায্য অনুদান ঋণ না হলে দেশ চলবে না, সরকারি কর্মচারীদের মায়না দেওয়া দূরের কথা, সেখানে বঙ্গবন্ধু স্টেট তাদের বের করে দিলেন। সবাই গিয়ে বঙ্গবন্ধুকে বললেন যে এইভাবে কিভাবে প্ল্যানিং কমিশন চলবে, দেশ কিভাবে চলবে। উনি বললেন আমি জানি ওই ওয়ার্ল্ড ব্যাংক কি, সব আমার জানা আছে, ঠিক 1 মাস পরে আসে তোদের পায়ে ধরবে, আমি যা বলবো তাই মানবে। ঠিক দেখা গেল 2 মাসের ভিতরে তারা ফিরে এসে তখন হিসেব নিকেশ শুরু হলো। $1200 মিলিয়ন তখন দাবি করেছিল বাংলাদেশের কাছে ওয়ার্ল্ড ব্যাংক, সেটা নেমে এসে $360 মিলিয়ন বঙ্গবন্ধুর কাছে তারা রাজি হলো, হ্যাঁ এটা দিলে চলবে, বা ইনস্টলমেন্ট এটা রাজি হলো। অর্থাৎ জিয়া রহমান এসে পরবর্তীকালে, আমি যে কথাটা বলতে চাই, পাকিস্তানের ঋণের ব্যাপারটা শেয়ার করলেন আবার, এবং পাকিস্তানের কাছে পাওনার যে বিষয়টা উত্থাপিত হয়েছিল, যেটা নিয়ে বঙ্গবন্ধু সারা পৃথিবীতে এবং নানা জায়গায় নানাভাবে মানে ডিপ্লোম্যাটিক বিভিন্নভাবে চ্যানেলে কাজ করতেছিলেন, জিয়া রহমান এসে পাকিস্তানের ওই দেনা পাওনার ব্যাপারটা সম্পূর্ণ তুলে দিলেন। তাহলে রাজনীতির ক্ষেত্রে কি করলেন উনি, পাকিস্তানিদের ভাবধারা, পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র সবকিছু পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কাজ করলেন, এবং রাজনীতির ক্ষেত্রে আবার ধর্মভিত্তিক রাজনীতি শুরু হলো। এবং বাংলাদেশ যে গড়ে উঠছিল 4 রাষ্ট্র মূলনীতি, সে 4 রাষ্ট্র মূলনীতির ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো উঠে গেল। বাঙালি জাতীয়তাবাদকে মানে বিভ্রান্তির বেড়াজালে ফেলার জন্য সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদ আনা হলো। এবং তার সাথে আর একটা কাজ করা হলো, যেটা হলো পাকিস্তানিদের প্রায় 600 না 800-র মতো, আপনার ফিগার ভালো বলতে পারবেন, কল কারখানা যা ছিল সেইগুলো পাকিস্তানিরা ফেরত এসে বাংলাদেশি হতে গেলে তো বাঙালি হওয়ার দরকার নেই, একটা নাগরিকত্ব সার্টিফিকেট নিলেই হয়ে যায়, নিয়ে তারা বিক্রি করে সেই টাকা পাচারের সুবিধা করে দিলেন জিয়া রহমান সাহেব। তারপরে পাকিস্তানিদের সঙ্গে মিলে
মুসলিম দেশগুলোর সঙ্গে মিলে বাংলাদেশটাকে একেবারেই মুক্তিযুদ্ধের বিপরীতে নিয়ে চলে আসলেন। তাহলে সেই অবস্থার প্রেক্ষিতে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, বিশেষ করে আন্তর্জাতিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, পরাশক্তি, তারা মিলে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের সঙ্গে জিয়া রহমান, আন্তর্জাতিক শক্তি এবং দেশীয় শক্তি সব মিলে একসাথে হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছিল, সেটাই প্রমাণিত হয়। যে আমি অধ্যাপক খান স্যার আপনার কাছে আসতে চাই, এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ বা জানতে চাই আর কি। অধ্যাপক আবু সাইদের কথা থেকে শুরু করি। এই যে খুনি যারা ছিলেন, ফারুকের সাক্ষাৎকার নিয়েছিলেন অ্যান্টনি মাসকারেনহাস, যেটা ভিডিও ইন্টারভিউ। অ্যান্টনি মাসকারেনহাসের কথাটা একটু বলতে হয়। 1971 সনে বাংলাদেশে পাকিস্তানিরা যখন গণহত্যা শুরু করে, তখন অ্যান্টনি মাসকারেনহাস করাচিতে মর্নিং নিউজ পত্রিকার সহকারী সম্পাদক পদে চাকরি করতেন। তিনি একজন গোয়ানিজ বংশোদ্ভূত রোমান ক্যাথলিক খ্রিস্টান। নাম শুনলে মনে হতে পারে ব্রিটিশ। তখন এইখানে আক্রমণ শুরু করার পর সারা পৃথিবীতে যখন নিন্দা শুরু হয়ে গেল, কিন্তু কোথাও প্রকৃত সত্য প্রকাশিত হয়নি তখন এপ্রিল মাসের মাঝামাঝি তারা 8 জন সাংবাদিককে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলায় নিয়ে আসেন। যেমন অ্যান্টনি মাসকারেনহাস তাদের একজন, অন্যান্য কয়েকজন বিদেশি সংবাদদাতাও ছিলেন। তাদেরকে তারা ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে যান, নোয়াখালীর দিকে নিয়ে যান। কুমিল্লা সার্কিট হাউস, যেটা বেসামরিক প্রশাসনের কেন্দ্র ছিল, সেখানে মাসকারেনহাসের জায়গা হয়। এপ্রিল মাসের 19 তারিখে তিনি সেখানে যান, 1971-এর কথা বলছি। তারপরে তারা সেখানে 7-8 দিন ছিলেন। এরপরে অন্য সাংবাদিকরা বেরিয়ে তারা চলে গেলেন, কেউ ব্যাংকক, কেউ সিঙ্গাপুর, আর উনি করাচি চলে গেলেন। গিয়ার আর্মি তাদেরকে একটা রিপোর্ট লিখতে বাধ্য করলো। মে মাসের 2 তারিখে তিনি একটা রিপোর্ট লিখলেন। সেটা বিলেতের পত্রিকা ছিল সানডে টাইমস, সেটারও সংবাদদাতা হিসেবে তিনি কাজ করতেন। কাহিনীটা আমি বলছি, তিনি জন্মসূত্রে যদিও বা গোয়ানিজ বংশোদ্ভূত, গোয়া আবার 1962 সনের পর ভারতের অংশ হয়েছে, কিন্তু তিনি করাচিতে থেকে যান, সেখানে তার লেখাপড়া। তিনি পাকিস্তানি নাগরিক। তার 5 ছেলে মেয়ে এবং স্ত্রী ইভন মাসকারেনহাস। তখন তিনি যা দেখলেন তাতে তার বিবেকে এতই দমে গেল যে এখানে ব্যাপক গণহত্যা হয়েছে, অথচ পাকিস্তান আর্মি তাদের নিয়ে আসছে এগুলি দেখার জন্য, রিপোর্ট করার জন্য যে কোনো গণহত্যা হয়নি এটা বলতে হবে, বরঞ্চ পাকিস্তানে তাদের শিখিয়ে দিল অনেক অবাঙালিকে হত্যা করা হয়েছে। তারা লিখছে 20,000 থেকে 1 লক্ষ অবাঙালিকে বাঙালিরা হত্যা করেছে। মাসকারেনহাস নিজে এই রিপোর্ট লিখলেন, লিখে এটা বিলেতের পত্রিকায় ছাপালেন। কিন্তু তখন পাকিস্তানি কিছু বুদ্ধিজীবী আমেরিকা ছিলেন, তারা পাকিস্তান ফোরাম নামে একটা পত্রিকা বের করতেন। তাদের সম্পাদকের নাম ডক্টর ফিরোজ আহমেদ, তাদের সহযোগী ছিলেন একবাল আহমেদ এবং অন্যান্যরা। তারা তখন একটা প্রতিবাদ পত্র পাঠালেন লন্ডনের সেই পত্রিকায়, সানডে টাইমসে, যে আপনাদের সংবাদদাতা এই খবরটা মে মাসের 2 তারিখে বলছেন বাঙালিরা মার্চ মাসে এতগুলি অবাঙালি হত্যা করেছে, কিন্তু এতদিন পাকিস্তান আর্মি এটা প্রকাশ করেনি কেন? তখন হাস্যকর জবাবটা দিয়েছিল তারা, ওই চিঠি ওরা ছাপেনি। ফিরোজ আহমেদের চিঠি না ছেপে বিলেতের পত্রিকা বলছে পাকিস্তান আর্মির পক্ষ থেকে জবাব যেটা দিয়েছিল সেটা হচ্ছে এইরকম, যে এই হত্যাকাণ্ডে আমরা এতই বিহ্বল হয়ে পড়েছিলাম, ওভারওয়েলমড হয়ে পড়েছিলাম, এই খবর দেওয়ার কথা ভুলে গেছি। এই হচ্ছে সাংবাদিকতার নমুনা। এখন আসল কথা কি, মাসকারেনহাস আস্তে করে লন্ডন চলে গেলেন। লন্ডনে গিয়ে তিনি সানডে টাইমসের সম্পাদকের সাথে, হ্যারল্ড ইভান্স এবং অন্যদের সাথে যোগাযোগ করে বললেন আসল সত্য সে লিখে নিয়ে গেল। গল্পটার নাম হেডলাইন জেনোসাইড। উনি যা দেখেছেন তাই বলে, এখন এটা ছাপলে তো আমি পাকিস্তানে যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে। তখন রেহমান সোবহান সাহেব তার আত্মজীবনী লিখেছেন, যেটা উনি বললেন সাইদ ভাই, সেই নাম হচ্ছে তার এই বেরিয়েছে 2 বছর আগে। সেইখানে উনি লিখলেন মাসকারেনহাস পরিচিত ছিলেন পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্সের চর হিসেবে, মানে ঘটনা জটিল দেখেন, সেই জন্য তাকে বিশ্বাস করে এখানে এনেছিলেন। কিন্তু তারপর তারও বিবেকে লাগলো তিনি অনেক গণহত্যা দেখেছেন, তার মধ্যে একজন খ্রিস্টান সেবাস্টিয়ান বলে এক খ্রিস্টানকেও পাকিস্তান আর্মি হত্যা করেছে। এটা দেখে তিনি পরে রেপ অফ বাংলাদেশ নামে যে বই বের করেছেন, এটা অক্টোবরের শেষের দিকে বের হয়, সেই বই উৎসর্গ করছে সেবাস্টিয়ান ও তার মতো অন্যান্য শহীদদেরকে। তখন বিলেত চলে গিয়ে তিনি বললেন কি, আগে আমি আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসি বিলেতে, তারপর আমি রিপোর্টটা প্রকাশ করব। তখন তিনি পাকিস্তানে চলে এলেন। এসে করলেন কি, তার পরিবার জন্য একটা বিলেত থেকে টেলিগ্রামের ব্যবস্থা করলেন যে অমুকের অপারেশন হয়েছে, এখন সুস্থ, তোমরা দেখতে আসতে পারো। তখন তার 5 ছেলে মেয়ে বউকে পাঠিয়ে দিলেন, কিন্তু তার বিলেত যাওয়ার অনুমতি নেই, কারণ পাকিস্তানে তখন নিয়ম ছিল 1 বছরে 2 বার একজন বিমানে করে বিদেশ যেতে পারবে না। তখন তিনি ট্রাকে করে, বাসে করে আফগানিস্তান যান। সেখান থেকে তিনি বিলেত যাওয়ার পর
জুন মাসের 13 তারিখে, 12 তারিখে তিনি পৌঁছেছেন, 13 তারিখে রিপোর্টটা বের হয়। সেই ভদ্রলোক এই জন্য পরবর্তীকালে বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করেছেন। তিনি অবশ্য 1986-তে মারা যান। তারপরে এসে বাংলাদেশে তিনি ওই এরশাদের আমলে একটু এরশাদের ফেভার পেয়েছেন বলে কাহিনী আছে, তিনি লিগেসি অফ ব্লাড বইটা লেখেন। এই দুটাই তার বই বাংলাদেশ সম্পর্কে। সেই সময় তিনি 72 সনে একবার ঢাকায় এসেছিলেন, রেহমান সোবহানের সাথে বাংলাদেশ টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছিলেন। পরে 77 সনে তিনি এই কর্নেল ফারুককে যে ইন্টারভিউ করেন তাতে স্বীকার করেছে দেখে আমি খুন করেছি। আইটিভি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আসল খবর আর কি। সেই জন্য বলছি এখন জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথার প্রসঙ্গে আমি একটা মন্তব্য করি। আমরা সকলেই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা কলকাতায় গিয়েছিলেন বা আগরতলায় গিয়েছিলেন তাদেরকে আমরা পপুলারলি মুক্তিযোদ্ধা বলি। আর দেশের ভিতরে যারা ছিলেন তারা নিশ্চয়ই সকলেই পাকিস্তানের সহযোগিতা করেননি, তারা অনেকে মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। কিন্তু তবু পপুলারলি লোকে বলে যারা ভারত প্রত্যাগত এবং যারা বাংলাদেশে অবস্থানরত। আরেকটা বিপদ, এখন দেখুন ভারতে গেলেই মুক্তিযুদ্ধ যে হয় না তার প্রমাণ। এখন আপনিই বলুন, খন্দকার মোশতাক তো প্রবাসী বাংলাদেশ সরকারের একজন সদস্য ছিলেন। আমাদের ওই পুরানা ফর্মুলা অনুসারে তারাই তো মুক্তিযুদ্ধ বলতে হবে। কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সময় যে ষড়যন্ত্রটা করতেছিলেন কলকাতার তৎকালীন পাকিস্তান কনসুলেটে বসে, যেখানে হোসেন আলী সাহেব বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন, যেখানে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা তোলা হয়েছিল, তাজউদ্দিন সাহেব 8 নম্বর থিয়েটার রোডে বসতেন, কিন্তু খন্দকার মোশতাকের অফিস ছিল ওখানেই। তিনি আমেরিকানদের সাথে যোগাযোগ করে যা করতেছেন তেন একটা ফলস স্লোগান নিয়েছিলেন যে কি চাই আমরা, বাংলাদেশের স্বাধীনতা চাই না বঙ্গবন্ধুকে জীবন্ত ফেরত চাই, বঙ্গবন্ধুকে বাঁচাতে হলে আমাদের বাংলাদেশ ত্যাগ করতে হবে, অর্থাৎ পাকিস্তানের সাথে আবার মিশে যেতে হবে, কনফেডারেশন করতে হবে। এইটা ছিল তাদের স্ট্র্যাটেজিক পদ্ধতি। তাজউদ্দিন সাহেব সেই সময় গভীর অন্তর্দৃষ্টির সাথে বুঝতে পেরেছিলেন এই ষড়যন্ত্র কেমন করে মোকাবেলা করবে। আওয়ামী লীগের তৎকালীন অনেক তরুণ নেতাও তাজউদ্দিন সাহেবকে তখন অসুবিধার সৃষ্টি করেছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধুর প্রতি প্রীতি দেখাতে গিয়ে তারা স্বাধীনতা কম্প্রোমাইজ করতে চেয়েছিলেন। তখন তাজউদ্দিনের বক্তব্য ছিল কি, আজ পরিষ্কার, যে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে জীবন্ত ফেরত পেতে পারি। এটা ছিল তার পলিসি এবং শেষ পর্যন্ত সেটাই সফল হয়েছে। তাহলে আমি বলছি এখন আমরা অনেক সময় বলি আমাদের অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যে সমস্ত মিলিটারি তাদেরও কেউ কেউ মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, তারা পাকিস্তান থেকে শেষ দিকে চলে এসেছিলেন, কিন্তু সেটা দিয়ে প্রমাণিত হয় না। একটা কথা আছে সংস্কৃতে বলে ফলেনো পরিচয়তে, একটা বৃক্ষের পরিচয় তার যে ফল প্রসব করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলটার মধ্যে দেখা গেল এই যে স্বাধীনতার পরবর্তী দশকটি আমাদের ছিল অত্যন্ত কঠিন পরীক্ষার দশক। আওয়ামী লীগ সরকারের অনেক ভুলভ্রান্তি আছে, সেটাকে অস্বীকার করবে না। তার প্রথম ভুলের মধ্যে কি খন্দকার মোশতাককে অত গুরুত্বপূর্ণ পদে রাখা, এটাও তো একটা ভুল। আমি বলছি কিন্তু সেটা তো তখন রোধ করা যায়নি। একইভাবে সেনাবাহিনীর মধ্যে অনেকে ছিলেন, দেশের প্রশাসনের মধ্যে অনেকে ছিলেন যাদের কাজ ছিল পদে পদে প্রতিবন্ধকতা তৈরি করা। এবং যেই মার্কিনীরা আমাদের মুক্তিযুদ্ধের সময় ফেমাস আছে, আমাদের নিক্সন এবং কিসিঞ্জারের পলিসি বলে টিল্ট টুয়ার্ডস পাকিস্তান, আমরা সবই জানি। কিন্তু এখন সাহেবের মন্তব্য আমি আরেকটা যোগ করি, 3 নম্বর মন্তব্য হলো বিচার, হত্যা বিচার হয়েছে, হত্যাকাণ্ডের বিচার হয়নি। এই কথাটার অর্থ কি, এটা গভীর তাৎপর্যপূর্ণ আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এখানে যে যুদ্ধাপরাধ করেছে তার সাথে যারা সহযোগিতা করেছিল জাতীয় পর্যায়ে তাদের অনেকের বিচার করা আমাদের সম্ভব হয়নি। যে যুদ্ধাপরাধীরা প্রধান যুদ্ধাপরাধী তারা ভারত পাকিস্তান এই বিরোধের ভিতর দিয়ে ভারত থেকে চলে গেছে, তাদের পিওডব্লিউদের বিচার হয়নি, মানে করা আমাদের পক্ষে সম্ভব হয়নি তখন। আর যারা তাদের আসল মদতদাতা আন্তর্জাতিক শক্তি তাদের বিচার হয়নি। এখন সেটাকে ঢাকার জন্য আমরা কি বলি, মার্কিন কনসুলেটের অমুকে আমাদের পক্ষে নিয়েছিলেন, মার্কিন সিনেটের অমুক আমাদের পক্ষ নিয়েছিলেন। এবং দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাংস্কৃতিক কেন্দ্র তখন কি বলতো, ইউএসআইএস, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সেন্টার, সেটার নামও এখন বদলে বলছে, কারণ ইএমকে সেন্টার করেছে, গেটি কেন্দ্রের মতো তার নাম। ইএমকে মানে কি, এডওয়ার্ড এম কেনেডি। তো এইভাবে আমি বলছি যে অনেক জিনিস ইতিহাসের এই পরে আমরা ভুলে যাচ্ছি। এখন যে সর্বশেষ কথা হচ্ছে আমাদের সামরিক বাহিনীতে কিংবা প্রশাসনে তৎকালে এমন অনেক অফিসার যারা হয়তো আপাতত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু পরে তাদের যে মূল কর্মসূচি সেটা দেখা গেল কি 75 সনের 15ই আগস্টের পরে রেডিওতে নাম বদলে গেল, বাংলাদেশ বেতারের নাম রেডিও বাংলাদেশ শুরু করলো, বাজতে শুরু করলো। এবং রেডিওতে ইসলামী সঙ্গীত বাজানো শুরু করলো, যেটা পাকিস্তানের যুদ্ধের সময় বাজাতো। তখন খন্দকার মোশতাক জাতীয় পোশাক চালু করেছিলেন, সকলে ভুলে গেছে। তিনি যে ধরনের পোশাক পরেন, মাথায় টুপি, এটাকে বলে জাতীয় পোশাক। এটা কেউ অনুসরণ করেনি সৌভাগ্যবশত। তাতে বোঝা যাচ্ছে এই জিনিসটা অপরিকল্পিত বা হঠাৎ করা কোনো একটা রাগের মাথায় করা কাজ ছিল না, এটা বিবেচনা পরিকল্পনা ছিল। এখন আমরা আরো পরিষ্কার দেখছি বাংলাদেশের সেনাবাহিনীর অতি ক্ষুদ্র একটি অংশ, একটা প্লাটুন এই প্রত্যক্ষ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। এটাকে ঠিক সামরিক অভ্যুত্থান বা সামরিক বাহিনীর অভ্যুত্থান বলা চলে না সেই জন্য। তাহলে গোটা সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকলো কেন? মানে তারা তো এর প্রতিরোধ তৈরি করতে পারতো। এই প্রশ্নের এখনো মীমাংসা আমরা করতে পারিনি। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সামরিক বাহিনীর মধ্যে অনেকেই এই হত্যাকাণ্ডের দর্শক হিসেবে
অসহায়ের ভূমিকা পালন করেছে। এটা কখন হয়? যখন চেইন অফ কমান্ড ভেঙে পড়ে। বাহিনী যত বড় হোক না কেন, আপনি তা কোনো মানে হাতি, এত বিরাট হাতি শরীর, কিন্তু তার মগজটা অতি অল্প। তো মগজটাতে যদি আঘাত করতে পারেন, তাহলে পুরো হাতের কোনো আর কর্মক্ষমতা থাকে না। সেই দিক থেকে তৎকালীন অফিসারদের মধ্যে যারা কমান্ডে ছিলেন অথবা নেক্সট কমান্ড ছিলেন, তাদের সকলে জবাবদিহিতা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এত বছর পরে, 40 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে, আমাদের এই সমস্ত প্রশ্নের এখনো মীমাংসা হয়নি। এর জন্য যেটা দরকার, উনি যে বললেন মরণোত্তর বিচারের কথা, আমি তার চেয়ে জোর দিয়ে বলবো সত্যটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। মরণোত্তর বিচার বলে কোনো জিনিস নাই, এটা হতে পারে না। কিন্তু সত্য প্রতিষ্ঠার যে তদন্ত, শ্বেতপত্র বলেন, এবং এর সম্পূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ভবিষ্যৎ পুরুষের জন্য, নারী পুরুষের জন্য প্রকাশ করা আমাদের জাতীয় দায়িত্ব। যে আমি অধ্যাপক বেজবা কামাল আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে একজন ইতিহাসবিদ হিসেবে মানে মানে যদি একজন গবেষক এবং ইতিহাসের একজন অধ্যাপক হিসেবে আপনি কিভাবে মানে কবে থেকে এই তথ্যগুলো আমরা আসলে জানতে পারলাম? কারণ হচ্ছে যে যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগটি তোলা হচ্ছে, তার সেই দলের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলা হচ্ছে, তাকে সেক্টর কমান্ডারও বলা হচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু তরুণ সমাজের ভেতরে কিন্তু এক ধরনের বিভ্রান্তি বা ইতিহাসের যে গ্যাপ, যেটা স্যার বললেন যে সেটাকে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। আচ্ছা ওমর ফারুক, আমাকে 10 সেকেন্ড সময় দেন, একটা কথা ভুলে গেছি। ওই যে ইন্টারভিউ কর্নেল ফারুক সাহেব দিয়েছিলেন অ্যান্টনি ম্যাসকারেনের সাথে, সেটা কর্নেল ফারুকের মামলায় ওটা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা তাকে মৃত্যুদণ্ড দিতে সহায়তা করেছে। কাজে ওইটার ঐতিহাসিক মূল্যের কথা বলা, 77 সনের ইন্টারভিউ ধরেন 95 সনের দিকে এটা কাজে লাগে। জি স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আপনারা যারা ইতিহাসের চর্চা করেন, তারা কি সেই দায়িত্বটা পালন করতে পেরেছেন এই স্বাধীনতার পরে বা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পর্যন্ত যে সময়টা গেল, যেটা বললেন যেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদরা, মূলত রাজনীতিবিদরাই সেটাকে বড় করে বলছেন। যারা ইতিহাস চর্চা করছেন তারা কি সেই ভূমিকাটা পালন করতে পারছেন? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আলোচনাটা আপনি যেখান থেকে শুরু করেছিলেন, আমি সেইখান থেকে শুরু করতে চাই। আপনি প্রশ্ন করেছিলেন বা আপনি তুলে ধরেছিলেন যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে উক্তিটি করেছেন যে 75-এ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্রে মুস্তাকের সাথে যুক্ত ছিল জিয়া এবং পাকিস্তানি দোসরদেরকে ক্ষমতায় বসায় সে। তো এই যে কথাটি, সেখান থেকে আলোচনাটা শুরু হয়েছিল। আমি নির্দিষ্টভাবে তার উপরে কথা বলবো, আমি ছড়িয়ে যাব না। তো আমি প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মোস্তাক জিয়ার যে আপনার সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা, সেটা কিন্তু এর মধ্যে নানা হিস্টোরিক্যাল এভিডেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে এবং এটা 75-এর পরে তৈরি হয়নি, এটা কিন্তু 75-এর বহু আগে থেকেই তৈরি হয়েছে। একটু আগে সলিমুল্লাহ খান ভাই বলছিলেন বা তারও আগে সাইদ ভাই বললেন যে ধরুন 70-এর নির্বাচনের সময় জিয়া তখন পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সদস্য ছিলেন এবং তিনি তখন মাওলানা ভাসানীকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেখা করে বলছেন যেন ভাসানী নির্বাচনে অংশগ্রহণ করেন এবং এটার উদ্দেশ্য ছিল যাতে করে আওয়ামী লীগের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা যেন কার্যকর না হতে পারে। সেটা একটা ছিল, এটা একটা চক্রান্তের অংশ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার চক্রান্তের অংশ। খান ভাই একটা কথা বললেন, সেটা হচ্ছে যে 71 সালে যখন আমাদের যে সরকার ছিল, যাকে আমরা প্রবাসী সরকার বলে জানি, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মুস্তাকের যে ভূমিকা এবং পাকিস্তানের সাথে যেটা সাইদ ভাই যোগ করলেন যে কনফেডারেশন করার যে চেষ্টাগুলো, এই বিষয়গুলো, তো তিনি আমাদের যে মুক্তিযুদ্ধ চলাকালীন যে সরকার, সেই সরকারের মন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করছেন। তো কাজেই এই যে ধরুন এই ভূমিকাগুলো বরাবর অব্যাহত থেকেছে। এরা উভয়ই ছিলেন স্বাধীন বাংলাদেশের ক্ষমতাবান মানুষ, ক্ষমতাশালী মানুষ। গভর্নমেন্টের মধ্যে তাজউদ্দিন আহমেদের মতো মানুষকে বিদায় নিতে হয়েছে, আমাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, কিন্তু মুস্তাক আহমেদ থেকে গেছেন ক্ষমতায়, জিয়াউর রহমান থেকে গেছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডে। তো তারা থেকে গেছেন এবং এই ভূমিকাগুলো নানাভাবে অব্যাহত থেকেছে, যেটা সারফেসড হয় নাই। কিন্তু সারফেসড হলো কখন? সারফেসড হলো আপনার দেখলাম বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে, এবং বঙ্গবন্ধু হত্যার
যদি সোজা কথা আমরা বলি যে ধরুন একটা ঘটনার বেনিফিশিয়ারিকে, সেটা দেখে কিন্তু বোঝা যায় যে এর পেছনের কুশীলব কারা। তো বঙ্গবন্ধু হত্যার প্রধান বেনিফিশিয়ারি, অন্যতম প্রধান বেনিফিশিয়ারি কিন্তু জিয়াউর রহমান। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পথ তৈরি হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে। কাজেই সেদিক থেকে সেটাও একটা ইন্ডিকেটর, যেটা প্রমাণ করে যে তিনি এই হত্যার সাথে যুক্ত ছিলেন। তারপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের যে দ্বিতীয় পার্ট, সেটা কিন্তু আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথম পার্টটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় পার্টটা যে পাকিস্তানি দোসরদের 75-এর 15ই আগস্টের পরে ক্ষমতায় বসানোর যে ব্যাপারটা, আপনি দেখুন আমাদের দেশের ইতিহাস, আমি একজন ইতিহাসবিদ হিসেবে বলছি, আমাদের দেশের ইতিহাসে 1975 সালের 15ই আগস্ট একটা ডিমার্কেশন লাইন। 75-এর 15ই আগস্টের আগ পর্যন্ত, মানে আমাদের দেশে 26শে মার্চ স্বাধীনতা, তার থেকে শুরু করে 75-এর 15ই আগস্ট পর্যন্ত আমাদের দেশের অভিমুখ ছিল একটা। আর 75-এর 15ই আগস্টের পরে কিন্তু আমাদের দেশের অভিমুখটাকে আবার এই যে 26শে মার্চের পূর্ববর্তী অবস্থায়, অর্থাৎ সেই দ্বিজাতি তত্ত্বের পাকিস্তান, সেই পাকিস্তানের দিকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। কাজে 75-এর 15ই আগস্ট আমাদের স্বাধীনতা, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মর্মমূল, সমস্ত কিছুকে পাল্টে ফেলে বাংলাদেশকে পাকিস্তান বানানোর কাজটা আবার শুরু হয়েছে। এবং সেই কাজটা কে করেছেন? এই কাজটা সামনে থেকে করেছেন মোস্তাক, পেছন থেকে করেছেন জিয়াউর রহমান। এবং একটা সময় জিয়াউর রহমান নিজে নিহত হয়েছেন এবং তিনি সামনে থেকেই সেই কাজটা করেছেন। এবং সেই কাজটা অব্যাহত থেকেছে এরশাদের সময়, এবং পরবর্তীকালেও আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় থেকেছে, হয়েছে। এবং এই কাজটা যে এখনো মানে আমাদের সরকারের মধ্যে সরকার যারা আছে আমরা এই প্রসঙ্গে তারা আমরা একজন অব্যাহত দর্শক চালাচ্ছে। তো আমি আচ্ছা, দর্শকের অপেক্ষা করছেন, আমরা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি স্থপতি মঞ্জুর বলছিলাম, শ্যামলী থেকে, ঢাকা থেকে। জি জি বলুন। 1974 সালে বঙ্গবন্ধু প্রথম মিলিটারি একাডেমির যে কুচকাওয়াজ হয়, সেই কুচকাওয়াজের পাসিং আউট বক্তৃতায় একটা কালজয়ী বক্তৃতা দিয়েছিলেন উনি। সেখানে উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমি প্রফেশনাল আর্মি চাই না, আমি পাকিস্তান আর্মি চাই না, আমি পিপলস আর্মি চাই। ওখানে উনি বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে তোমাদের বেতন কোত্থেকে আসে? সাধারণ জনগণের কাছ থেকে। জনগণের প্রভু হিসেবে ভাবা যে পাকিস্তান আর্মির মিলিটারি একাডেমি থেকে পাশ করা যে সমস্ত গ্র্যাজুয়েটরা সেদিন পিছনে বসেছিলেন, তাদের চেহারায় কিন্তু স্পষ্ট ছিল যে তারা এটা পছন্দ করেন। ওখানেই কিন্তু পরিকল্পনাটা শুরু হয় যে উনি পিপলস আর্মি করে ফেলতে চান। যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন, তারা বঙ্গবন্ধুর এই চেতনার সঙ্গে একমত ছিলেন না জিয়াউর রহমান বা তথাকথিত পাকিস্তান ফেরত সেই সমস্ত আর্মিরা, যারা মনে করে জনগণের চাকরি তারা করে না, জনগণকে শাসন করার ক্ষমতা তারা ধরে। ওই দিন, সেই দিনকার যে ভিডিওটা যদি আপনারা এখন একটু দেখাতে পারেন, দেখতে পাবেন পিছনে বসে থাকা মোচ, চশমা, এরা তাদের চেহারায় কি ফুটে উঠছে, একে বাঁচতে দেয়া যাবে না। সেই ভিডিওটা কি আছে এখন, আপনার সন্ধানে আছে? জি নিশ্চয়ই, bdmilitary.com-এও দেখতে পাবেন। চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত পুরো বক্তৃতাটার ভিডিওটাই আছে ওখানে। ওখানে কিন্তু স্পষ্ট আপনার প্রশ্নটা যদি একটু সংক্ষেপে করেন, বোঝা যায় মোশতাকও তাদের সঙ্গে চাওয়াচাওয়ি করছে ওখানে। জি, যে আপনি উনি একটা মত দিয়েছেন। ওনার প্রশ্নের এই একটু আমি বলি, ভিডিওটা আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন বঙ্গবন্ধু সম্পর্কিত যত ভিডিও অডিও ছিল সবকে ডিস্ট্রয় করার একটা পরিকল্পনা ছিল। বহু কষ্ট করে সেগুলো জোগাড় করে এগুলো এখন মোটামুটি আর্কাইভসে সব জায়গায় আছে, এই ভিডিওটা আছে। আচ্ছা, এবং সেনাবাহিনীর কাছে আরো আছে। আমাদের প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই, তিনি যে আলোচনাটা উত্থাপন করলেন তার মধ্যে দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দিকের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলে প্রফেশনাল আর্মি গড়ার নামে জিয়াউর রহমান
এবং তার সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকেই আঘাত করেছেন। এবং আপনার সেই কথাটা উনি বলেছেন। আচ্ছা, আমার যে আগের আলোচনাটা ছিল সেখান থেকে আমি বলতে চাই যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে এই যে বাংলাদেশের যে পাকিস্তানমুখী যাত্রা, এই যাত্রার কিন্তু কতগুলো নির্ধারক বিষয়বস্তু ছিল। তার একটা বিষয়বস্তু হচ্ছে এই প্রচার, যে প্রচারটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষক জিয়া। মানে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের তো অনেকগুলো পর্ব আছে, একটা সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা, আমাদের ৭১-এর স্বাধীনতা সংগ্রাম। কিন্তু সেইখানে আগের সমস্ত পর্যায়গুলো, যার অনেকগুলোরই নির্মাতা বঙ্গবন্ধু, যে প্রক্রিয়া তাকে বঙ্গবন্ধুতে পরিণত করেছে, আমি শেষ করছি কথাটা, তো সেই জায়গায় না যে আপনার একজন মেজরের হুইসেলের ডাকে আপনার জনগণ ঝাঁপিয়ে পড়লো, এটা তো কখনো সম্ভব নয়। এটা একটা, কিন্তু এই প্রচারটা চলেছে নিরন্তর। আরেকটা যে প্রচার, সেটা হচ্ছে বাঙালি জাতিসত্তার বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের যে কনসেপ্টকে তারা নিয়ে এলেন, এর মধ্যে দিয়ে কিন্তু তারা পাকিস্তান পন্থা এবং পাকিস্তান জিন্দাবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমাদের সংগ্রামের মর্মমূলে ছিল আমাদের মানে পাকিস্তানের ধর্মভিত্তিক জাতীয়তার বিপরীতে ভাষা সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে তারা কিন্তু ওই বাংলাদেশি জাতীয়তাবাদের নামে বাঙালির যে পরিচয়, আত্মপরিচয়, তাকেই কিন্তু অস্বীকার করলো এবং এক ধরনের সাম্প্রদায়িকীকরণের চেষ্টা করলো, যে সাম্প্রদায়িকতার সাথে পাকিস্তানি জাতীয়তার, ধর্মভিত্তিক জাতীয়তার মিল আছে। তো এইভাবে কিন্তু তারা করেছে। এখন আমরা ঐতিহাসিকরা কি করেছি? আসলে আমাদের দেশের ঐতিহাসিকরা যথাযথ দায়িত্ব পালন করতে পেরেছেন বলে আমি মনে করি না। কেননা আমাদের দেশের ইতিহাসবিদরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগগুলো, তারা দেখা গেছে যে রাষ্ট্রের অনুচর হিসেবে ভূমিকা পালন করে। তারা সত্য প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব নেওয়া দরকার ইতিহাসবিদ হিসেবে, সেটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসেনি। এবং এই আত্মসমালোচনা আমি রাখব। এবং আমি মনে করি যে আমাদের এখানে যেমন ইতিহাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, এমনকি তারও প্রতিবাদ ইতিহাস বিভাগগুলো থেকে জোরে সোরে উচ্চারিত হয়নি। আমি সলিমুল্লাহ খান স্যার আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে এই আগস্ট মাসেই আরো একটি ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আগস্টের ২১ তারিখে। সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তিনি মারা গেছেন এবং অনেক নেতাকর্মীও সেখানে মারা গেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী একদমই ব্যক্তিগত এবং পারিবারিক, সেখানে তার একটা অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা আছে, যাদের বিরুদ্ধে উনি কথা বলছেন, যাদেরকে উনি অভিযুক্ত করছেন। সেই জায়গাটাতে বাংলাদেশে যে বলা হয় যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে, একসাথে বসবে, সেইটা আসলে মানে কতটুকু একটু অস্বস্তিদায়ক কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং আওয়ামী লীগের জন্য তাদের মাথায় যদি এই তথ্যগুলো থাকে যে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা, তার পিতার এবং তার পরিবারের 16 জন সদস্যের মৃত্যু এবং তাকে হত্যা করার জন্য যে আক্রমণ, সব মিলিয়ে আসলে বাংলাদেশের এই রাজনীতির ক্ষেত্রে মানে ঐক্যটা আসলে কিভাবে সম্ভব? এটা কঠিন প্রশ্ন ওই জন্য যে আমরা আগে যে প্রশ্নটা করছিলাম সেইখানেও কতগুলো বিষয় এখনো আমরা আলোচনা করিনি। যেমন ধরুন 1975-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা পরবর্তী সরকারগুলির আমলে উচ্চতর নিয়োগ পেয়েছেন, অর্থাৎ তাদের তখন বিচার হয়নি। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা তার একটা পরোক্ষ প্রমাণ হচ্ছে তিনি ওদের বিচার না করে দায় মুক্তি দিয়েছেন। এবং পরবর্তীকালে এটাও দুঃখের সাথে স্বীকার করতে হবে, জেনারেল এরশাদের সময় তারা সেই চাকরিতে বহাল ছিলেন, ওরা অনেকেই, এবং তাদের উত্তরোত্তর প্রমোশনও হয়েছে। এই জন্য তারা এমনকি তারা নির্বাচনে অংশগ্রহণও করেছে, ফ্রিডম পার্টি ইত্যাদি করে এরশাদের সময়। এই জিনিসগুলো বাদ দিলে আমরা একদেশ দর্শিতার অভিযুক্ত হব। অর্থাৎ এটা আমাদের রাজনৈতিক যে কুটচাল, তার মধ্যে এরা ভালো করে খেলেছে। শেষ পর্যন্ত তাদের বিচার হয়েছে, 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, অন্যরা বাইরে আছে আমরা জানি। সেটা আমি সূত্র তুলছি এই কারণেই
যে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা আসার কাহিনীটা সংক্ষেপে বলতে হয়। 1975 সনের 7ই নভেম্বরের যে সিপাহী জনতার অভ্যুত্থান, তার ভিতর দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। তাকে যিনি ক্ষমতায় বসিয়েছিলেন বলে সকলেই জানেন, কর্নেল, তাকেও তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার কর্নেল তাহেরও ছিলেন, এবং সবচেয়ে বড় কমান্ডার তো ছিলেন তাজউদ্দিন আহমেদ ফিল্ডে। যদি সেক্টর কমান্ডার বলে কিছু থাকে, তিনি সকল সেক্টরের কমান্ডার ছিলেন। তাহলে তিনিও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কর্নেল তাহেরও সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। অথচ খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান তারা চাকরিতে বহাল ছিলেন। এটা হচ্ছে ইতিহাসের যেগুলো আইরনি অফ হিস্ট্রি, ইতিহাসের ব্যজস্তুতি। তারপরে জিয়াউর রহমান সাহেব 1977 এপ্রিল মাসের দিকে বোধহয় প্রেসিডেন্ট হলেন। তারপরে 1978 সেপ্টেম্বরের দিকে বিএনপি করলেন। প্রথমে অন্যান্য ছোট হ্যাঁ করে তিনি আসতেন, দেখছে অদ্ভুত ভোট পাওয়া। তো জিয়াউর রহমান জনপ্রিয় বলে একটা প্রচার হয়েছে, শুধুমাত্র স্বাধীনতার ঘোষক নয়। এমনকি 1991 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আমাদের তত্ত্বাবধানের সরকারে, তখন সেইখানেও বিএনপি জিতেছিল যেভাবেই হোক, এবং তখন কথা ছিল জিয়াউর রহমানের জনপ্রিয়তার ভিত্তিতেই জিতেছে, এই প্রচারও ছিল। এই কথাগুলিকে আপনি হিসাবের বাইরে রাখলে চলবে না। তাহলে এটা কি করে সম্ভব হলো? এটা হয়েছিল যে জিয়াউর রহমানের সরকারের যে ধারাবাহিকতা, সেইটাই ছিল এরশাদের সরকার। এটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ তাদের মধ্যে অনেক পারস্পরিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাদের একটা কন্টিনিউটি। জিয়াউর রহমানের উত্তরাধিকারী ছিলেন বিচারপতি সাত্তারকে উৎখাত করে এরশাদ সাহেব ক্ষমতায় আসেন। তারপরে এরশাদ সাহেবের উৎখাতের পরে আমরা বলেছি দেশের গণতন্ত্র ফিরে আসছে। সেই গণতন্ত্র ফিরে আসার নির্বাচনে বিএনপি জেতে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তারপর 96-তে আওয়ামী লীগ প্রথমবার এসে দু একটা বিচার করেছে, কিন্তু তখন তারা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করতে পারেননি। কারণ কি? আপনার কথার উত্তরেই বলছি আমি, তাদের যথেষ্ট রাজনৈতিক শক্তি সমাবেশ ছিল না, তাদের সেই মেজরিটি ছিল না। কিন্তু দ্বিতীয়বারে তারা ক্ষমতায় সেটা করতে পেরেছেন 2009-এ, কারণ তারা বেশি ম্যান্ডেট নিয়ে এসেছেন। সবকিছু তাই নির্ভর করছে জনগণের সমর্থনের উপর, আমি এটাই বলছি। কিন্তু 2004-এর হ্যাঁ 2004-এর যে ঘটনা, 21শে আগস্টের ঘটনা, সেটার বিচার এখন চলছে, কিন্তু মানে বিচার সমাপ্ত হয় নাই। এবং সেইখানে যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং যারা পরোক্ষভাবে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত একজনের তো মৃত্যুদণ্ড হয়েছে যুদ্ধাপরাধী বা অন্য কারণে। তো এই জন্য আপনাকে গোটা জিনিসটা দেখতে হবে। সেখানে আলিয়া হাসান মুজাহিদ আসামি ছিলেন, তার যুদ্ধাপরাধী হিসেবে তার ফাঁসি হয়েছে। তারপরে যে মুফতি হান্নান, তিনি অন্য আক্রমণাত্মক হলে তার অন্য কারণে অন্য মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। এই বিচার এখনো চলছে। সেই জন্য বলছিলাম আসলে সবটুকু নির্ভর করে জনসমর্থনের উপর। সেই কারণে 1975-এর হত্যাকাণ্ডের বিচার হতে 20 বছর পার হতে হয়েছে, আরো বেশি পার হতে হয়েছে। কাজে 2004-এর যে আক্রমণ, এটা তো বিশুদ্ধভাবেই যে কোনো সভ্য দেশের মাপকাঠিতেই সম্পূর্ণ ঠান্ডা মাথায় হত্যা করা, এটা তো রাজনৈতিক অপরাধ। এটাকে রাজনৈতিক বলাটাও অনেকটা মানে মুখের মধ্যে ঘৃণা হবে। এটা একটা বিশুদ্ধ রকমের অসমর্থনযোগ্য অপরাধ। এখন এইটার সাথে কে বা কারা জড়িত, সেটা এখনো যদি বের করা না যায়, তাহলে কখন বের করা যাবে? কারণ এখন তো আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় আছে। কাজে আপনি যেটা বলছেন, তারা একসাথে বসে ঐক্যবদ্ধ, অপরাধীদের সাথে কোনো ঐক্য হয় না। আপনার রাজনীতিবিদদের মধ্যে ঐক্য হবে, কিন্তু এই যে বিশুদ্ধ অপরাধ, এটার সাথে ঐক্য হতে পারে না। কাজে সেই প্রশ্নটা অবান্তর। তারপরে আপনি যদি বলেন যে না, দেশের শান্তির খাতিরে আমাকে একে আপোষ করতে হবে, আপোষ এবং ঐক্য এক জিনিস নয়। আমি এই জন্য বলবো, একটা পুরনো কথা আছে, ন্যায় বিচার ছাড়া শান্তি হয় না, নো পিস উইদাউট জাস্টিস। তা আমার মনে হয় শেষ বিচার, আমি আগেও বলছিলাম সাইদ ভাইয়ের কথা প্রসঙ্গে, নাৎসি অনেক যুদ্ধ অপরাধীদের মরণোত্তর বিচার হয়েছে, সেটা তো প্রতীকী বিচার। এই জন্য যে আপনি তো তাকে আর পাবেন না। আমরা অন্য মামলা যেটা বলি ইনফ্রাকচুয়াস, ধরুন মামলা হয় কখন, নির্বাচন বিষয়ক জটিলতা হলো, তো আপনার 5 বছর পরে রায় হলো যে আপনি সত্যি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এর আগে তো আমি এনজয় করে গেলাম, এটা তো ইনফ্রাকচুয়াস, কোনো কাজে লাগবে না। সেই জন্য বলে মরণোত্তর মৃত্যুদণ্ডটা ইতিহাসের কাজে লাগবে, এটা তার কার্যকর করা যাবে না, সেই জন্য মারা গেছে। কিন্তু ইতিহাসের জন্য এই বিচার দরকার। আমি এখনো বলবো, বর্তমানে সামনের দেশে যে আমাদের চ্যালেঞ্জ, রাজনৈতিক অবস্থা, শোককে শক্তিতে পরিণত করতে হবে, কথাটা বলছি। কিন্তু এখানে এটাও মনে রাখতে হবে, মানে শুধুমাত্র শোকের রাজনীতি দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রতি আমি বিনয়ের সাথে এই সমালোচনাটাই করব। এইটাকেই একমাত্র মূলধন করে আপনি পারবেন না, যেমন 1991 নির্বাচনে পারেনি, শুধুমাত্র শোককে নির্ভর করে পারেনি। কেন পারেনি সেটাও বলতে হবে। জেনারেল এরশাদ যে নির্বাচন দিয়েছিলেন 86-তে, 88-তে অনেকে পর্যবেক্ষণ করেন 86-তে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, আপনাকে সেটা রায়ের পিছনে ভুলে যেতে চলবে না। তখন বেগম জিয়ার একটা উপাধি হয়েছিল আপোষের নেত্রী, এটা বলে করতে হবে। অর্থাৎ আমি বলছি, আপনার বর্তমান রাজনীতি কি, আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কি করছেন, আপনি জনগণের বিদ্যুৎ সরবরাহ নিয়ে কি করছেন, আপনি উন্নয়ন এবং বৈষম্য ইত্যাদির ক্ষেত্রে কি করছেন, এগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র 1975 সনে আপনার বাবাকে খুন করা হয়েছিল বা আপনাকে বোমা মারা হয়েছিল, এই জন্য জনগণ আপনাকে ভোট দেবে না।
এটা হচ্ছে ইতিহাসের নির্মম শিক্ষা। মানুষ শুধুমাত্র, মানুষের স্মৃতি খুব দুর্বল, মানুষ সব ভুলে যায়, কিন্তু আপনি বর্তমানে যা করছেন সেইটা দিয়েই মানুষ অতীতকে বিচার করে। এই জন্য আমি বলবো ইতিহাস থেকে এই শিক্ষাটাও নেওয়া দরকার। অতীত আমাদের খুবই দরকার, এটা ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের 1975-এর নারকীয় শোকাবহ হত্যাযজ্ঞ এবং 2004 সনের যে অপরাধ, এই সবগুলো আওয়ামী লীগের পক্ষে থাকা সত্ত্বেও আমি বলবো যে তার পরবর্তী কর্মসূচি জনগণের উপকারে না আসে, তাহলে সেটা কোনো কাজে লাগবে না। যে আমি অধ্যাপক আবু সাইদ আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে যে যে অনুষ্ঠানে কথা বলছিলেন সেখানে উনি এটাও বলেছেন যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে 10 বছরে আরো অনেক দূর এগিয়ে যেত বাংলাদেশ। তিনি সাথে সাথে এটাও বলেছেন যারা সেই নারকীয় হত্যাযজ্ঞটি ঘটিয়েছে তারা পরিবারের খুব কাছাকাছি ছিল এবং তারা হচ্ছে বেইমানি করেছে, সেটা তারা বলেছেন। এবং এর মধ্যে আমি একটু বিস্তারিত বলতে চাই, সেটা হচ্ছে এর মধ্যে আপনাদের কথাতেই পাশাপাশি এরশাদের নাম এসেছে। এবং আমরা যদি দেখি যে আপনার 15ই আগস্টের পরেই যে ঘটনা সেটা হচ্ছে 7ই নভেম্বর, এবং 15ই আগস্টের বলা হয় যে সাধারণ মানুষের ভেতরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে এক ধরনের যে পরিস্থিতি তৈরি করা, সেটা কিন্তু তৈরি করেছিল জাসদ। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং সেটার তো আপনারা সেটার পক্ষে নানা ধরনের ওই ঐতিহাসিক দলিল তুলে ধরেছেন। কিন্তু এখন যে সরকারের সাথে যারা আছে, জাসদ কিংবা যারা অন্য একটু জিয়াউর রহমানের পরে হলেও যে বেশি বেনিফিশিয়ারি 15ই আগস্টের, তাদের বিষয়ে এবং সবকিছু নিয়ে কি এক ধরনের মানে অস্বচ্ছতা কি নেই, মানে ভূমিকার ক্ষেত্রে যদি আমি বলি, আওয়ামী লীগের ভূমিকার ক্ষেত্রে? আপনি তো আবার বিরাট একটা চ্যাপ্টার ওপেন করলেন, এটাকে তো বিরাট চ্যাপ্টার। আমাদের হাতে খুব বেশি সময় নেই, কয়েক মিনিট আছে আর কি। এক মিনিট তো উত্তর দেওয়া যাবে না, তবে একটা কথা বলে এর ভিতর দুটো কথা যোগ করে আর দুটো কথা বলবো। একটা হলো সমঝোতার প্রশ্ন দুটো বিষয়ে। একটা হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত, অথবা 2004 সালে গ্রেনেড হামলার সঙ্গে সম্পূর্ণ আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে শেষ করার জন্য যারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করছে, যেটা বিচারের দিন রয়েছে জড়িত, তাদের সাথে আপনি কি করে সমঝোতে আসবেন? 1 নম্বর। 2 নম্বর, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং যে চেতনার ভিতর দিয়ে, মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিতর দিয়ে, চার রাষ্ট্রীয় মূলনীতির ভিতর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেটি বিশ্বাস করে না, তো তাদের সঙ্গে আপনি কি ব্যাপারে কি কথা বলবেন? এই প্রশ্নগুলি থাকবে, আছে এবং চলবে। সেই জন্য বসা না বসা এগুলো কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনি 1-2 করে যদি লেখেন, তাহলে দেখবেন পক্ষে বিপক্ষে লিখতে গেলে শেষ পর্যন্ত দেখা যাবে যে বসার ব্যাপারটা আর টেকে না। এটা একটা পার্ট আমি বললাম ওনার সাথে যোগ করে। 2 নম্বর হলো জাসদের জন্ম হয়েছিল কি? বঙ্গবন্ধু যখন দেশটা যুদ্ধ বিধ্বস্ত, প্রয়োজন ছিল সবাই সহযোগিতা করে তাকে একটা অবস্থায় নিয়ে আসা, দাঁড় করানো। সেখানে জাসদকে এমনভাবে ওই পাকিস্তানি এজেন্ট, পাকিস্তানি ধনী বণিক শ্রেণী, জামাত ইসলাম এবং ধর্মস্থায়ী দলগুলো, তারা মিলিয়ে কিন্তু জাসদের পিছনে ছিল। এটা আসমা আব্দুর রবের ইন্টারভিউতে পরিষ্কার আছে। তাহলে কি দেখা যাচ্ছে? জাসদের ভূমিকাটা দাঁড়ালো প্রতি বিপ্লবী শক্তিকে সহায়তা করার জন্য একটা ভূমিকার দিকে চলে গেল। জাসদ চেয়েছিল রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক একটা বাংলাদেশ গড়বে, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেল। আপনার 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বুমেরাং হয় না। সেজন্য জাসদের ভূমিকা এই জায়গাটায় সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এবং এই ভূমিকাটা অভিযোগ থেকে তারা কোনোদিন মুক্ত হতে পারবে না। জি, স্যার, একদম 1 মিনিট সময় পাবো আমরা। জি, আমি জাসদ নিয়ে বলতে চাই, আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো কাজ করেছিল তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ এটা নেতৃত্ব দিয়েছে এবং তার সাথে ছিল আপনার বামপন্থী শক্তি, এবং জাসদ হচ্ছে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা বামপন্থী মতাদর্শ গ্রহণকারী একটা শক্তি। জাসদের সকল মানে ঊর্ধ্বতন পর্যায়ের নেতাকর্মী কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।
আসলে দেশটা স্বাধীনতার পরে দেশটা যে গড়বো, আমার দেশটা কেমন ভাবে গড়বো, কোন দিকে আমরা এগোবো, এই নিয়ে তাদের ভাবনা ছিল, যে ভাবনা হয়তো সে সময়ে আওয়ামী লীগের যে নেতৃত্ব তাদের সাথে মেলেনি। বঙ্গবন্ধুর কাছে তাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু বঙ্গবন্ধু তিনি তার দলের মূল ধারার সাথে থাকতে পছন্দ করেছেন এবং সেটাই স্বাভাবিক বিষয়। তো সেদিক থেকে আমি মনে করি যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষেকার শক্তিগুলোর মধ্যে মতপার্থক্যের বিষয়, কিন্তু এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, এই বিষয়টা মনে রাখতে হবে। জিয়াউর রহমানের ভূমিকা কিংবা মুস্তাকের তাদের সাথে এটা ভূমিকা, মেলালে হবে না। তার সাথে এটাকে মেলালে চলবে না। জিয়াউর রহমান, মুস্তাক এরা হচ্ছে আপনার ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। এইটা আমরা এই একটা বিষয়টা পয়েন্ট মনে হবে, রাখতে 1975-এর 15ই আগস্ট আগে এবং পরে অবস্থার আমূল পরিবর্তন হয়। জাসদের যে ভূমিকায় থাকুক না কেন 74 বা 73-এ বা 75 পর্যন্ত, কিন্তু 15ই আগস্টের পরে অবস্থার যে পরিবর্তন হয়, তখন যে পাকিস্তানপন্থীরা ক্ষমতায় বসছেন, যেমন খন্দকার মোশতাক, এবং তার সাথে দ্রুত খন্দকার মোশতাকের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হলো, ছোট অভ্যুত্থান, মানে খালেদ মোশাররফের। সেই সময় জাসদের সক্রিয়তাটা ছিল। জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে জাসদের ঐতিহাসিক ভুল স্বীকার করেছেন, কর্নেল তাহার বক্তৃতায় মৃত্যুদণ্ডের আগে স্বীকার করেছেন যে জিয়াকে আমি ক্ষমতায় বসিয়েছি, এবং সেইটাই কাল সাপ হয়ে তাকে ছোবল মেরেছে। শুধু তাকে নয়, গোটা বাংলাদেশকে ছোবল মেরেছে। জি, অধ্যাপক ডক্টর আবু সাঈদ, অধ্যাপক মেজবা কামাল এবং অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই এই আলোচনার জন্য আরো অনেক সময় দরকার ছিল এবং আমরা আরো অনেক কিছু জানতে পারতাম এবং আরো অনেক ঋদ্ধ হতে পারতাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।